ফুলের বন্ধ নেত্রপল্লব কিছুটা নড়ে উঠতে পাশে বসে থাকা রুমা ব্যস্ত ভঙ্গিতে নাদিয়াকে ডাক দেয়। নাদিয়া, দেখ, ওর হয়তো জ্ঞান ফিরছে। কথাটা স্পষ্ট শুনতে পেল ফুল। পিট পিট করে চোখ মেলে আশেপাশে তাকাতে মাথায় চাপ অনুভব করলো। তুমি ঠিক আছো তো? রুমার প্রশ্নে ফুল কিছুক্ষণ স্থির হয়ে শুয়ে রইল। তারপর মাথা নেড়ে মৃদু গলায় বলল, আমি ঠিক আছি, একটু উঠে বসতে হেল্প করো। ফুলের আওয়াজ খুব ক্ষীণ শোনালো, তবুও তার কথা মতো রুমা তাকে উঠতে বসতে সাহায্য করলো। মাথা চেপে ধরে ফুল শোয়া থেকে উঠে বসলো। রুমের কোণে লাগোয়া একটি জানলা থেকে সূর্যের আলো লুটিয়ে পড়ছে মেঝের সবুজ টাইলসের উপর। দেওয়ালে ঝোলানো ঘড়ির দিকে তাকাতে ফুলের মুখ আরও কুঁচকে গেল। ঘড়ির কাঁটা পরিষ্কার জানান দিচ্ছে এখন দুপুর 2টো বাজে। সে এতক্ষণ যাবৎ অবচেতন ছিল ভাবতে বিষণ্ণতা বেড়ে যাচ্ছে। ফুল আশেপাশে তাকিয়ে দেখল রুমা আর নাদিয়া ছাড়া পুরো রুমে কেউ নেই। নাদিয়া চিন্তিত কণ্ঠে শুধালো, কেমন লাগছে শরীর এখন?" বিছানা হতে নামার জন্য উদ্যত হলো ফুল। মৃদু গলায় আওড়ালো, একটু দুর্বল লাগছে, শাওয়ার নিলে ফ্রেশ লাগবে। প্রায় 20 মিনিট পর শাওয়ার নিয়ে বের হলো ফুল। বের হয়ে দেখলো রুমা তার জন্য খাবার নিয়ে এসেছে। বিনা বাক্যে খাবার খেয়ে নিল ফুল। আপাতত নিজেকে সুস্থ রাখতে হবে, ভেঙে পড়লে চলবে না। আবেশ যেখানে বলেছে তাকে খুঁজে বের করবে, সেখানে ফুলের উচিত আবেশের জন্য অপেক্ষা করা। খাওয়া দাওয়া শেষে ফুল রুমা আর নাদিয়ার সাথে লিভিং রুমে এসে দেখলো আরও কয়েকজন সার্ভেন্ট এসেছে, যারা পুরো বাড়ি পরিষ্কার করছে। বাড়িটা মাত্রাতিরিক্ত চকচক করার পিছনে কারণটা এবার বোধগম্য হলো ফুলের। এর মাঝে ফুল জানতে পারেছে রাতে সে জ্ঞান হারিয়ে ফেলছিল। তারপর ডাক্তার এসে তার চেক আপ করে কয়েকটা ইঞ্জেকশন দিয়েছিল। সেগুলোর প্রভাবে সে এতক্ষণ যাবৎ অবচেতন ছিল। তবে এখনও শরীরের ব্যথাটা আর অনুভব করছে না সে। হয়তো হাই পাওয়ারের ব্যথানাশক প্রয়োগ করেছিল ডাক্তার। বাড়ির সবাই কোথায়? ফুলের প্রশ্নে নাদিয়ার উত্তর দিল, সোহম আর লুহান স্যার সকাল অবধি তোমার পাশেই বসেছিল, তারপর ঘুমাতে চলে গেছে। বাকিরা নিজেদের কক্ষে সময় কাটাচ্ছে। লাঞ্চ করবে না? সবাই 1:30 নাগাদ লাঞ্চ একসাথে বসে লাঞ্চ করে। এটাই প্রতিদিনের রুটিন। এই বাড়িতে ব্রেকফাস্ট করা হয় না। রাত 11টা নাগাদ ডিনার, আর ঠিক 1:30 নাগাদ লাঞ্চ করে সবাই। ফুল কৌতূহলবশত জিজ্ঞেস করলো, ব্রেকফাস্ট করে না কেন? এবার রুমা বলল, কারণ তারা ব্রেকফাস্ট করার সময়টাতে ঘুমায়। ঘুম ভাঙার পর একসাথে লাঞ্চ করে নেয়। রাতে তো লক্ষ্যই করলে তারা অনেক রাত পর্যন্ত জেগে থাকে, প্রায় ভোরের দিকে ঘুমাতে যায়। আর যেদিন পার্টি থাকে সেদিন তো পুরো রাতটাই নির্ঘুম কাটায়। পার্টি শব্দটা শুনে ফুল জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। কিসের পার্টি? নাদিয়া একটা শ্বাস ফেলে বলল, তুমি তো কালকে এসেছো তাই বুঝতে পারছো না। কয়েকদিন এখানে থাকলে নিজের থেকে সব বুঝে যাবে। তুমি আসার আগে রাতেও পার্টি হয়েছিল, আবার হয়তো সামনের সপ্তাহ হবে। রিদম স্যার তো এখনও আসেননি, আগামী পার্টির আগে এসে পড়বেন। তার অনুপস্থিতিতে পার্টি খুব একটা জমে না। উহ, সে যেন আগামী পার্টিতে উপস্থিত থাকে। নাদিয়া কথাগুলো সব ফুলের মাথার উপর দিয়ে গেল। একটু ডিটেলসে বলবে? নাদিয়া হয়তো বলতে চাইল, কিন্তু রুমার চোখের ইশারায় তাকে থামিয়ে দিল। নাদিয়ার মনে পড়ে গেল লাঞ্চ করার সময় উদ্যান সবার উদ্দেশ্যে বলে দিয়েছে ফুলের সাথে প্রয়োজন ব্যতীত কথা না বলতে, ফুল কোনো বিষয়ে না জানাতে। যদি ফুল অপ্রয়োজনীয় বা বাড়তি কিছু জেনে যায়, তাহলে তার পরিণাম তাদের দুজনকে ভোগ করতে হবে। কথাটা মনে পড়তে নাদিয়া একটা শুকনো ঢোক গিলল। তার ভীতসন্ত্রস্ত মুখটা দেখে ফুলের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সোহম সিঁড়ি বেয়ে নিচে নামছিল, কানের কাছে ফোন, মুখোভাব গুরুগম্ভীর। হয়তো কোনো ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলছিল। এমন সময় তার চোখ আটকে গেল লিভিং রুমে বসে থাকা ফুলের উপর। খোলা চুলে ফুলকে কোনো অপসার থেকে কম লাগছে না। ফুলের উপস্থিতি যেন এক চিলতে রোদের নিচে থাকা কাচের স্বচ্ছ টুকরোর মতো। হাঁটু অবধি ছড়িয়ে থাকা ভেজা চুলগুলো সোফার সীমানা পেরিয়ে ফ্লোরে লুটোপুটি খাচ্ছে। সোহম আপনা আপনি বাকরুদ্ধ হয়ে গেল। ফোনের অপর পাশ থেকে কেউ এক নাগাড়ে ডেকেই যাচ্ছে, সোহম শুনছিস? নিজের উপর সোহমের তীক্ষ্ণ
চাহনি টের পেয়ে যায় ফুল। আশেপাশে চোখ বুলিয়ে তাকায় সোহমের দিকে। সোহমের এরূপ চাহিনি দেখে ফুল সস্ত্র পায়ে মাথায় কাপড় টেনে দিল। তাকে অপ্রস্তুত হতে পড়তে দেখে সোহমের মাঝে ভাবাবেগ ঘটল। মুখে হাসি টেনে পুনরায় ফোন আলাপে মনোযোগ দিল। যদিও তার দৃষ্টি পুরোপুরিভাবে ফুলের দিকে স্থির। সোহম মনে মনে ভাবল, কি দরকার ছিল উদ্যানের শত্রুরূপে এই বাড়িতে পদার্পণ করে? এবার উদ্যানকে কিভাবে বোঝাবে ফুলকে তার প্রয়োজন? এই প্রথম কোনো মেয়ের প্রতি সে দুর্বলতা অনুভব করছে। সুন্দরী মেয়ে কি কম দেখেছে? তাইলে ভিন্ন কি আছে ফুলের মাঝে? আছে, ভিন্ন কিছু বটে। এই যে ফুলের মধ্যেকার এই দ্বিধা, এই প্রোটেক্টিভ ভাইব, অপ্রস্তুত হয়ে পড়া, সব কিছুতেই যে ভিন্ন, এসব সে এর আগে কখনো কোনো মেয়ের মাঝে লক্ষ্য করেনি। এদিকে সোহমের চাহনি দেখে ফুল ভীষণ বিরক্ত। কই, আবেশ তো কখনো এভাবে তাকায়নি। আবেশ কেন? আজ পর্যন্ত কেউ তার দিকে এভাবে তাকায়নি। তাহলে নির্দ্বিধায় বলা যায় এই সোহমের খারাপ ধান্দা আছে। তবে সেটাই বা কীভাবে সম্ভব? সোহম তো তখন তাকে উদ্যানের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিল। নিজে গিয়ে গার্ডেনে ফুলকে লুকিয়ে রেখে এসেছিল। যদিও বা আবার নিজেই ফুলকে উদ্যানের হাতে তুলে দিছিল। ফুল ঠিক বুঝে উঠতে পারছে না, তবে সোহমের মতিগতি ভালো ঠেকছে না। তাকে নিয়ে মনে মনে ঠিক কী চিন্তা করছে কে জানে। ফুল এবার ওড়না টেনে টুনে নিজের শরীরটা যতটা সম্ভব আবৃত করে ফেলল। তারপর ওড়নার ফাঁক দিয়ে আবারও সোহমের দিকে তাকালো। তার এহেন কাজে সোম ঠোঁট কামড়ে হেসে ওঠে। নিশ্চয় আমাকে নিয়ে উল্টোপাল্টা ভাবছ। কিভাবে বোঝাই? আমার আপাতত খারাপ কোনো মতলব নেই। তবে ঠিক কয়েকদিন নিজেকে সামলে রাখতে পারবো কিনা জানি না। সব কিছু দেহুর উপর নির্ভর করছে। তার ভাবনার মাঝে কারো গম্ভীর কণ্ঠ ভেসে এলো। সিঁড়ি আটকে দাঁড়িয়ে আছিস কেন? হয় নিচে নাম, নয় উপরে যা। সোহম পাশ ফিরে তাকাতে উদ্যান ক্লান্ত শরীরে সিঁড়ি পেয়ে নিচে নেমে যায়। উদ্যানকে দেখে বোঝা যাচ্ছে সে এতক্ষণ যাবৎ ওয়ার্কআউট করছিল। পরনে ধূসর রাঙা সিটপ্লেস জিম ভেস্ট আর ট্র্যাক প্যান্টটা ঘামে জবজবে। কাঁধে তুলছে সাদা রঙের একটা তাওয়াল। মাঝে মাঝে সেটা দিয়ে কপাল আর ঘাড় মুছে নিচ্ছে। কবজিতে কালো রঙের স্পোর্টস ওয়াশ, যেটা দিয়ে সে সময় আর হার্টবিট ট্র্যাক করছিল। হাত দুটো ভারোত্তোলনের কারণে ফোলা ফোলা। লিভিং রুমে এসে উদ্যান ধপ করে সোফায় গা এলিয়ে দিল। তাকে এভাবে দেখার জন্য ফুল মোটেও প্রস্তুত ছিল না। ফুল এতক্ষণ যাবৎ সোফায় বসেছিল। খানজাদা নিবেশে বড় হওয়া ফুল সোফায় ভুল করে বসে পড়বে সেটাই স্বাভাবিক। রুমা আর নাদিয়া পাশেই দাঁড়িয়েছিল। উদ্যান বসার সাথে সাথে রুমা ফুলের কাঁধে হাত রেখে তাকে উঠে দাঁড়াতে ইশারা করলো। ব্যাপারটা বুঝতে পেরে ফুল তড়িৎ গতিতে উঠে সোফার পাশে দাঁড়িয়ে পড়ল। আর চোখে একবার উদ্যানের দিকে তাকে মনে মনে আড়ালো, এই জন্য এত শক্তি শরীরে শালা মনস্টার। আমার মতো চুনুপুটিকে মারা ছাড়া আর কোনো কাজ করিস বলে তো মনে হয় না। এত ব্যায়াম করার কী দরকার? তার মধ্যে উদ্যান ভারী গলায় আদেশ করলো, আইসটি নিয়ে আয়। রুমা মাথা নেড়ে যেতে নিলে উদ্যান তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, এই মেয়ে, আমি তোকে অর্ডার করছি? ফুলের ভুরু কুঁচকে গেল। উদ্যান তার দিকে তাকিয়ে কিছু বলেনি। আর না তো তার নাম। ওয়েট, উদ্যান তার নাম ধরে আদৌ ডেকেছে কখনো? ফুলের ভাবনার মাঝে উদ্যান তার দিকে তাকিয়ে চিল্লিয়ে বলল, ইউ ব্লাডি মিস্টেক। প্যারালাইজড হয়ে গেছিস? কথা কানে যাচ্ছে না? নিজের থেকে যাবি নাকি তুলে কিচেনের দিকে ছুঁড়ে মারব? উদ্যানের ধমকে ফুল কেঁপে উঠল। তৎক্ষণাৎ এক প্রকার দৌড়ে কিচেনের দিকে গেল। কল কেটে দিয়ে সোহম এসে বসলো উদ্যানের পাশে। কষ্ট করে নিচে নামতে গেলি কেন? কল করলেই পারতি। নিচে না নামলে তোর হাব ভাব অবজার্ভ করতাম কীভাবে? এত চিপ প্রোডাক্টের প্রতি তুই ইন্টারেস্ট হয়ে পড়বি ভাবতেও পারিনি। সোহমের মুখটা চুপসে গেল। এভাবে বলছিস কেন? মেয়েটা দেখতে শুনতে খারাপ না, ক্যারেক্টারও ঠিকঠাক আছে আই থিঙ্ক। উদ্যান এবার গম্ভীর কণ্ঠে বলল, ইউ থিঙ্ক হোয়াট? ফোনে কী কথা বলছিস শুনছিস? তেমন কি বলেছে? বলেছে এখানেও কষ্টে আছে, তাই ওকে নিয়ে যেতে। আপাতত দৃষ্টিতে ভুল কিছু বলেনি। তুই যেভাবে টর্চার করছিস মেয়েটার কাছে, তো এটা জাহান্নাম বলে মনে হচ্ছে। ফোনের ওপাশে কে ছিল সেই সম্পর্কে ধারণা আছে? সোম এবার নড়েচড়ে বসলো। কে ছিল? উদ্যান হাতে থাকা তোয়ালে দিয়ে কপালে ঘাম মুছতে লাগলো। ওর বয়ফ্রেন্ড ছিল। ফোনের মধ্যে কিস করেছে ছেলেটা। তাহলে ভেবে দেখ, এক বাড়ি থেকে আর না জানি কী কী করছে। ওর মতো একটা ক্যারেক্টারলেস মেয়ের প্রতি উইক হয়ে পড়িস না। আই ওয়ান ইউ। মেয়েটা এখন অবধি তোর চাহনিতে বিরক্ত বোধ করে, সেই জন্য তোকে কিছু বললাম না। যেই মুহূর্তে মেয়েটা তোকে পাত্তা দিতে শুরু করবে, সেই মুহূর্তে ওর সাথে কথা বলা তোর জন্য নিষিদ্ধ হয়ে যাবে। মাইন্ড ইট।
উদ্যানের কথাগুলো বেশ ভালো করে বুঝতে পারল সোহম। ফুলকে সঠিক রাস্তায় পাওয়া এই জন্মে সম্ভব হবে না, কারণ উদ্যান থাকতে ফুলকে কখনোই সুখে থাকতে দিবে না। সোহম কিছু একটা ভেবে বলল, তুই থ্যাঙ্কফুলকে আমায় দিয়ে দে। আমি ওকে কষ্ট দেব, একটুও শান্তি দিব না। তুই ওকে নিজের মেয়ের হিসেবে ইউজ করিস। আমি জাস্ট ওকে বিয়ে করতে চাই। সোহমের কথা শুনে উদ্যানের ভুরু কুঁচকে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, তুই নাইট স্পেন্ড করতে চাচ্ছিস ওর সাথে? সোম ভরকে গেল। এভাবে কে বলে? হ্যাঁ, সে নাইট স্পেন্ড করতে চায়, কিন্তু বউয়ের সাথে, অন্য কারোর সাথে না। এর মাঝে ফুল চা বানিয়ে এনে উদ্যানের সামনে ধরলো। উদ্যান চায়ের কাপটা হাতে নিতে ফুল চলে যেতে উদ্যত হয়। তখনই উদ্যান অন্য হাতে ফুলের হাত চেপে ধরে। তারপর কোনো প্রকার ভাবনা চিন্তা ছাড়াই গলা ছেড়ে বলে, ইউ ডোন্ট নিড টু ম্যারি হার টু হ্যাভ দ্য নাইট। উদ্যানের কথাটা শুনে ফুলের চোখ বড় বড় হয়ে গেল। এদিকে সোহম নিজেও অপ্রস্তুত হয়ে পড়ল। উদ্যান খুব ভালো করে জানে সোহম বিয়ে ছাড়া কারোর সাথে কিছু করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ। তারপরে এসব বলার মানে কি? তাও আবার ফুলের সামনে। ঘৃণায় ফুলের শরীর শিউরে উঠল। কি বললেন? মূর্খ তুই! কি বললাম বুঝতে পারিসনি? প্রচণ্ড ক্রোধে ফুলের নাকের পাটা রক্তি মাখা বর্ণ ধারণ করলো। চোখ জোড়া পানিতে ভরে উঠল। ওষ্ঠদ্বয় অনবরত কাঁপতে লাগলো। উদ্যানের থেকে হাত ছাড়ানোর চেষ্টায় উদ্যান গর্জে উঠল, তোর আচরণে আমি বিরক্ত হচ্ছি, রাগিয়ে দিস না আমায়। সোহম এবার বসা থেকে উঠে দাঁড়ালো। দেহ, ওকে ছেড়ে দে, আমি ইন্টারেস্টেড নই। সাথে সাথে উদ্যান ফুলকে ছেড়ে দিল। ছাড়া পেতে ফুল স্থান ত্যাগ করলো। আর সোহম বিরস মুখে বলল, এইভাবে মেয়েটার চোখে আমায় খারাপ করে দিলি? হাতে থাকা কাপে একটা চুমুক দিয়ে উদ্যান বলল, তুই ওর চোখে ভালো হতে চেয়েছিস দেহ? তুই বুঝতে পারছিস না। তুই রাত কাটাতে চাইলে বিয়ে না করেও কাটাতে পারিস, কারণ এতে মেয়েটা কষ্ট পাবে। যদিও আমার সন্দেহ আছে মেয়েটা আদৌ এসবে কষ্ট পাবে কিনা। বয়ফ্রেন্ডের কিস খেয়ে তো বেশ স্যাটিসফাইড হয়েছিল। তবে মেয়েটা কষ্ট পেলে আমি সন্তুষ্ট। স্বাভাবিকভাবে বিয়ে করে রাত কাটালে মেয়েটা একদমই কষ্ট পাবে না, কারণ স্বামী স্ত্রীর মধ্যে এসব হওয়াটা স্বাভাবিক। তার উপর মেয়েটা ক্যারেক্টারলেস। উদ্যানের কথা সোহম হাল ছেড়ে দিল। আপাতত ফুলের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলা ছাড়া উপায় নেই। এতটুকু একটা মেয়ের সাথে তোর কিসের শত্রুতা দেহ? বুঝতে পারছি না। বুঝতে পেরে কী করবি? তোদের বুঝিয়ে আমার লাভটাই বা কী হবে? তার চেয়ে ভালো হবে তুই এই শত্রুতার মধ্যে আসিস না। আমিও এসেও তোর বিশেষ কিছু করতে পারবো না। পরিশেষে তুই জিতে যাবি। তাই বৃথা চেষ্টা করব না। তবে হোপফুল কোনো দিন জানি আমাকে ক্যারেক্টারলেস করে দেয়। সেদিন হয়তো আমি নিজের প্রতিজ্ঞা থেকে সরে গিয়ে বিয়ে ছাড়াই। সেদিন তুই রিদমের কাছে হেরে যাবি। প্রমাণ করে দিবি পুরুষ জাতি আসলেও জঘন্য। সোম শ্বাস ফেলে উদ্যানের দিকে তাকালো। উদ্যান কত সহজে কথাটা বলে ফেলল। কেন? তুই আছিস না? তুই তো জলজান্ত প্রমাণ যে সব পুরুষ এক নয়। আমি তো মনস্টার। মনস্টারের মধ্যে এসব ইমোশন কাজ করবে না, সেটাই স্বাভাবিক। তাই আমাকে দিয়ে সব পুরুষকে জাজ করা সঠিক হবে না। তার মানে ফুলকে বিয়ে করতে দিবি না? না। ব্যাস। সোম আশা ছেড়ে দিল। দেখা যাক কতদিন নিজেকে সামলে রাখতে পারে। কেটে গেল বেশ কয়েকটা দিন। ফুল এই বাড়িতে আসার আজকে 11তম দিন। আবেশের অপেক্ষাতে ফুল দিনানিপাত করছে। এর মাঝে উদ্যান তাকে দিয়ে কাজ করালেও আঘাত করেনি। গতরাত থেকে মনস্টারটা বাড়িতে নেই। মনস্টারের অনুপস্থিতিতে বাড়িতে আলাদা একটা শান্তি বিরাজ করছে। বিকেলের দিকে ফুল নিজের কাপড় চোপড় গুছিয়ে রেখেছে। হঠাৎ করে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ ভেসে আসলো। আওয়াজটা শুনে ভয়ে ততস্থ হয়ে যায় ফুল। তার অভিব্যক্তি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তার সাইনোফোবিয়া আছে। তার মধ্যে আওয়াজটা আরও স্পষ্ট হয়ে গেল। ভয়ে ফুলের বুকের ভেতর ধুকপুক ধুকপুক করতে লাগলো। ফুল, মনস্টার তোমাকে ডাকছে। রুমার ডাকে ফুল ঘাড় বাঁকিয়ে দরজার দিকে তাকালো। হাতে থাকা কাপড়টা সাইডে রেখে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে এলো। সে রুমা আর নাদিয়া সাথে এক রুমে থাকে। লিভিং রুমে অন্য পাশে সার্ভেন্টের রুম। এখানে আরও কয়েকটা রুম আছে। তারপরেও তারা তিনজন এক রুমে থাকে। রুম বড় হওয়াতে সমস্যা হয় না। লিভিং রুমে আসতে ফুল হতবাক হয়ে গেল। উদ্যান সোফাতে বসে আছে। তার কোলের মাঝে আয়েসি ভঙ্গিতে বসে আছে মাঝারি আকারের ডোবারম্যান প্রজাতির কুকুর। কালো বর্ণের কুকুরটাকে দেখামাত্র ফুলের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এই মনস্টারটা কি তার সাইনোফোবিয়ার কথা জেনে গেছে? জেনে গিয়ে কি তাকে কষ্ট দেওয়ার জন্য কুকুর নিয়ে হাজির হলো? ফুলকে দাঁড়িয়ে থাকতে দেখে উদ্যান বলল, ওখানে দাঁড়িয়েছিস কেন? এদিকে আয়, টানের মেডিসিনগুলো নিয়ে আয়। আজ থেকে ওর দেখাশোনা তোকেই করতে হবে। এটাই তোর মূল কাজ।
ফুলের চোখ জোড়া কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। আজ থেকে এই কুকুরকে দেখাশোনা করতে হবে। ভয়ে ফুলের প্রাণ পাখি ডানা ঝাপটাতে শুরু করলো। তার অবস্থা থেকে নাদিয়া ফিসফিস করে বলল, যাচ্ছ না কেন? মনস্টার কিন্তু রেগে যাবে। তান হচ্ছে তার প্রাণ। একমাত্র চিকিৎসার শেষে তান বাড়ি ফিরছে। ফুলের চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমলো। এই তানের ব্যাপারে তো আগে কিছু বললে না আমাকে। তোমার সাথে বাড়তি কথা বলায় নিষেধাজ্ঞা আছে। দাঁড়িয়ে না থেকে নিজের কাজ বুঝে নাও গে। ফুল জানে তার সাইনোফোবিয়ার কথা জানতে পারলে উদ্যান আরও বেশি চড়া হবে। তাই এই ব্যাপার বুঝতে দেওয়া যাবে না। ফুল একটা শুষ্ক ঢোক গিলে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে উদ্যানের সামনে এসে দাঁড়ালো। উদ্যান পাশে আরও দুজন সার্ভেন্ট দাঁড়িয়েছে। তাদের উদ্দেশ্যে উদ্যান বলল, ওকে সবগুলো মেডিসিন বুঝিয়ে দাও। উদ্যানের কথা মতো একজন সার্ভেন্ট ফুলের সামনে মেডিসিনগুলো রাখলো। ফুল তো ভয়ার্ত চোখে তানের দিকে তাকিয়েছে। সার্ভেন্ট তাকে কী বলছে না বলছে সেই দিকে সে মোটেও মনোযোগ দিতে পারছে না। উদ্যানের কোলে থাকা তানকে দেখে অসুস্থ বলে মনে হচ্ছে না। হয়তো সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এসেছে। উদ্যান তো এক মনে তানের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। উদ্যানকে নরম হতে এই প্রথম দেখল ফুল। বর্তমানে উদ্যানকে তানের বাবা বলে মনে হচ্ছে। বাবার মতো বিহেভ করছে। ভাবনাটা মাথায় আসতে ফুল হাঁসফাঁস করে উঠল। আহ! কী সব ভেবে ফেলল। মনোযোগ দিয়ে শুনে নে। তানের ব্যাপারে কোনো প্রকার কম্প্রোমাইজ করব না আমি। উদ্যানের কথায় ফুল মনে মনে আড়ল, এমনভাবে বলছে যেন বাকি সব ব্যাপারে কম্প্রোমাইজ করে খুব। ফুল এবার ওষুধগুলো খাওয়ানোর নিয়ম ভালো করে বুঝে নেয়। তারপর উদ্যান তানকে কোলে নিয়ে নিজের রুমে চলে যায়। ফুল আর বাকি দুজন সার্ভেন্ট তার পিছু পিছু গেল। ঘড়ির কাঁটা রাত এখন 12টা। সব কিছু আগেই বাড়ির সবাই একসাথে ডিনার করে নিয়েছে। ফুলের শরীরটা ভালো লাগছে না। বিকেলের পর থেকে তানের আশেপাশে থাকতে হয়েছে তাকে। যদিও তানের সব খেয়াল উদ্যানে রেখেছে, তানের সংস্পর্শে যেতে হয়নি ফুলকে। যদিও সাইনোপোপিয়ার প্রভাবে ফুলের জ্বর চলে এসেছে। তানকে দেখে যা বুঝলো, তান আসলে উদ্যানের প্রাণ। একটা কুকুরের প্রতি উদ্যানের এতটা সহানুভূতি দেখে ফুল বিস্মিত হয়ে যায়। কুকুরের প্রতি যত্নশীল একটা লোক কীভাবে ফুলের মতো মেয়ের উপর টর্চার করতে পারে ভেবেই কুল পাচ্ছে না ফুল। মাঝরাতে ফুলের শরীরের তাপমাত্রা আরও বেড়ে যায়। শরীর ঝাঁকিয়ে জ্বর আসে। ফুল বিছানার একপাশে শুয়ে আছে, রুমা মাঝে আর নাদিয়া অন্য পাশে। ফুল গুটিসুটি মেরে শুয়ে আছে, প্রচণ্ড খারাপ লাগছে। মায়ের কথা ভীষণ মনে পড়ছে। সারাটা রাত ছটপট করে কাটায় ফুল। ভোরের দিকে আর শুয়ে থাকতে পারল না। গলা শুকিয়ে আসলো। একটু পানির প্রয়োজন। ফুল একবার ভাবলো রুমাকে ডাক দিবে। তারপর আবার ভাবলো থাক, এমনিতে সারাদিন কাজ করতে করতে একটু বিশ্রাম নেওয়া ফুল ছদ পায় না। এখন ঘুম ভাঙাটা ঠিক হবে না। ফুল ধীরে সুস্থে উঠে দাঁড়ালো। লিভিং রুম পেরিয়ে ডাইনিং হলে উঁকি দিতে সে অবাক হয়ে গেল। উদ্যান টেবিলে বসে চা খাচ্ছে আর ফোন চাপছে। কিন্তু উদ্যান তো রাতে বাড়িতে থাকে না। কখনো কখনো সন্ধ্যার পর পর চলে যায়, আবার কখনো কখনো ডিনার শেষে বেরিয়ে যায়। তাহলে আজকে এই সময় উদ্যানের কী হলো? জ্বরের ঘোরে ফুল অসাবধানতাবশত পাশে থাকা টবের সাথে ধাক্কা খেল। নিস্তব্ধতার মাঝে হঠাৎ আওয়াজে উদ্যান শ্রবণেন্দ্রিয় সজাগ হয়ে উঠল। স্ক্রিন থেকে চোখ সরিয়ে সরাসরি তাকালো ফুলের দিকে। ফুল ভাবল উদ্যান হয়তো রেগে যাবে, কিন্তু তেমন কিছু হলো না। উদ্যান তাকে পুরোপুরিভাবে অগ্রাহ্য করে নিজের কাজে মনোযোগী হয়। ফুল উল্টো দিকে ঘুরে চলে যেতে উদ্যত হয়। উদ্যানের উপস্থিতিতে পানি খেতে যাওয়া আর নিজের পায়ে কুড়াল মারা সমান। তার উপর উদ্যান যদি জানতে পারে ফুলের শরীর খারাপ, তাহলে তো আর কথাই নেই। এসব ভেবে ফুল দুকদম এগিয়ে গেল, কিন্তু হঠাৎ করে তার মাথা ঘুরে গেল। আচমকা ধাম করে আওয়াজ হওয়াতে উদ্যানে হাতে থাকা চায়ের কাপটা সাইডে রেখে দরজার দিকে তাকালো। ফুলের নিথর দেহটা সেখানেই পড়ে আছে। এহেন দৃশ্য দেখে উদ্যানের ভুরু কুঁচকে গেল। ধীর পায়ে ফুলের সামনে এসে দাঁড়ায় উদ্যান। লিভিং রুমে দু একটা ড্রিম লাইট জ্বলছে। সেই আলো ফুলকে আবছা দেখা যাচ্ছে। উদ্যান এসে ফুলের শিউরে বসল। কিরে, তুই এখানেই ঘুমিয়ে পড়লি কেন? ফুলের থেকে উত্তর না পেয়ে উদ্যান বিরক্তিসূচক শব্দ করল, উচ্চারণ করল, হুদাই বেহুশ হয়ে গেলি? ফুলের বাহুতে হাত রাখতে উদ্যান বুঝতে পারল ফুলের শরীরে ব্যাপক জ্বর। সে ফুলের বাহু চেপে ধরে ঝাঁকুনি দিল, এই ওঠ। ফুলের মাঝে কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হলো না। উদ্যান এবার বাধ্য হয়ে ফুলকে কোলে তুলে নিল। ফুলকে সোফায় শুইয়ে রেখে ডক্টরকে কল দিল। কিছুক্ষণের মধ্যে ডক্টর চলে আসলো। এই নিয়ে তৃতীয়বারের মতো ডক্টর এলেন ফুলের চিকিৎসার জন্য। ওনার শরীরে অনেক জ্বর, মাথায় পানি দেওয়া উচিত। ডক্টরের কথায় পিঠে উদ্যান ভ্রুকুটি করে বলল, তাহলে দিচ্ছেন না কেন? যেভাবে পারেন ওকে সুস্থ করে তুলুন। এভাবে অসুখের অজুহাতে কাজে ফাঁকি দেওয়া আমি একদম বরদাস্ত করব না।
ডক্টর অবাক গলায় বললেন, আমি দিয়ে দিব? উদ্যান তাচ্ছিল্য স্বরে বলল, তো আমি দিয়ে দিব নিশ্চয়। না মাস্টার, আমি সেটা বলিনি। একজন সার্ভেন্টকে ডেকে নিলে হয়। ডাক্তারের কথায় যোগ দিয়েছে। উদ্যান এক মুহূর্ত ভেবে পকেট থেকে কলিং কনসোল বের করলো। এটা কিপ্যাড আকৃতি ডিভাইসে, যেটা সে সার্ভেন্টদের ডাকতে ইউজ করে। সেটার মাধ্যমে সে রুমার পেজারে কল করলো। 2 মিনিটের মাথায় রুমা আর নাদিয়া হাজির হলো। ওর মাথায় পানি দিয়ে দেয়। রুমা চৌকমুখিত নয়নে একবার ফুলের দিকে তাকালো, একবার উদ্যানের দিকে তাকালো। ফুলের কি হয়েছে মাস্টার? রুমার প্রশ্নে উদ্যান মুখ বেঁকিয়ে বলল, ফিভার হয়েছে। ননির পুতুল যে কথায় কথায় বেহুশ হয়ে যায়, ওকে তাড়াতাড়ি সুস্থ করে তোলো। কথাটা বলে উদ্যান নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। হায়, এসেছিল একটু শান্তি মনে চা খাবে, মেয়েটার জন্য সেটাও পারল না। কিছুটা দূরে গিয়ে উদ্যান পেছনে ফিরে নাদিয়াকে বলল, নাদিয়া, আমি রুমে যাচ্ছি, লেমন জুস আর আইস কিউব নিয়ে আয়। নাদিয়া হ্যাঁ বোধক মাথা নেড়ে কিচেনের দিকে চলে গেল। উদ্যান রুমে এসে দেখল বেডের উপর তান জড়সড় হয়ে শুয়েছে। কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থেকে বাম দিকের একটা রুমে চলে গেল উদ্যান। সেখান থেকে 2টো বোতল নিয়ে পুনরায় রুমে ফিরে এলো। এরপর নাদিয়া লেমন জুস আর আইসক্রিম নিয়ে আসলো। উদ্যান ইশারা করতে নাদিয়া সতর্ক পায়ে সেগুলো টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে যায়। সকাল 10টা। সোলার এসেটে একজনের আগমন ঘটল। হাতে লাগেজ, চোখে রোদ চশমা, চেহারা জুড়ে গাম্ভীর্য লেপ্টেছে। তাকে দেখামাত্র রুমা আর নাদিয়া এগিয়ে এলো। তারা দুজনে এতক্ষণ যাবৎ ফুলের পাশেই বসেছিল। মেয়েটা জ্বরের ভারে একেবারে নেতিয়ে পড়ছে। উদ্যান যেভাবে রেখে গিয়েছে সেভাবে ড্রয়িং রুমের সোফাতে শুয়েছে। গায়ে কমফোর্ট জড়ানো, কপালে জলপট্টি। রেশমি কালো চুলগুলো বাঁধনহারা হয়ে ফ্লোরে ছড়িয়ে পড়েছে। রিদম স্যার, আপনি এসে পড়েছেন? রুমার কথায় বিশেষ পাত্তা দিল না রিদম নামের যুবকটি। সে তো এক দৃষ্টিতে তাকিয়েছে চেতনাহীন ফুলের ফ্যাকাশে মুখটার দিকে। নাদিয়া এগিয়ে গিয়ে তার হাত থেকে ল্যাগেজটা নিতে উদ্যত হলো। এই মেয়েটা আবার কে? এই বাড়িতে কি করছে? রিদমের প্রশ্নে নাদিয়া সংযত চিত্তে জবাব দিল, ওর নাম ফুল, মাস্টার এনেছে নিজের পার্সোনাল মেড হিসেবে। এক হাতে রোদ চশমাটা খুলে চমকিত নয়নে তাদের দুজনের দিকে তাকালো রিদম। যেন নাদিয়ার বলা কথাটা সে ঠিক বিশ্বাস করতে পারল না। কি বললে? তেহু এনেছে? জি স্যার। রিদম বিড়বিড় করে বলল, বাহ, তেহুর উন্নতি হয়েছে তাহলে। শুনে খুশি হলাম। এই ব্যাপারে আমাকে কেউ কিছু বলেনি কেন? ধ্যাত, এসব ছোটোখাটো বিষয় না বলাই স্বাভাবিক। রিদম এবার নাদিয়ার উদ্দেশ্যে বলল, আমি লাগেজ ক্যারি করতে পারবো। তোমরা বরং আমার জন্য নাস্তা রেডি করো। আপনি নাস্তা করবেন স্যার? রুমার প্রশ্নে রিদমের মেজাজ খারাপ হলো। আগে আই অ্যাম হ্যাংরি। চটপট আমার জন্য পরোটা, ডিম ভাজি আর আলুর দম রান্না নিয়ে এসো। আমি ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলে নির্দম নিজের রুমে চলে গেল। দুপুরে লাঞ্চ করার সময় সবাই একত্রিত হলো। ফুলের অবস্থার উন্নতি হতে নিজের রুমে রেস্ট করছে। রুমা, নাদিয়া আরও কয়েকজন সার্ভেন্ট সাথে মিলে খাবার সার্ভ করে দিচ্ছে। এর মাঝে রিদম বলে উঠল, আজকে নতুন গেস্ট আসবে। ডিল কনফার্ম হলে গোল্ডেন ট্রায়াঙ্গেল প্রজেক্ট ফার্স্ট স্টেপ অফিসিয়ালি সিল হয়ে যাবে। রিদমের কথায় উপস্থিত সকলে খুব একটা অবাক হলো না। অনিব আগ বাড়িয়ে বলল, পার্টির অ্যারেঞ্জমেন্ট করতে খুব একটা টাইম লাগবে না, তবে এই প্রজেক্টটা একটু ধীর গতিতে এগোচ্ছে বলে মনে হচ্ছে। সব কাজে তাড়াহুড়ো করতে নেই। প্রজেক্ট অনুযায়ী প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়। আর এই প্রজেক্টটা আমাদের জন্য অনেক ভ্যালুয়েবল। উদ্যান হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়ে গেল। বিকেলের দিকে ফুল ব্যালকনিতে দাঁড়িয়েছিল। শরীর মোটামুটি সুস্থ, একটু দুর্বলতা আছে, তবে বিশেষ সমস্যা হচ্ছে না। ব্যালকনি দিয়ে বাইরে সবুজাভ অরণ্যের দিকে তাকিয়েছে ফুল। চোখের চাহনি নির্লিপ্ত, চুলগুলো অপরিপাটি। তাকে দেখে মনে হচ্ছে ভেতর থেকে সে ক্রমশই ভেঙে পড়ছে। আবেশ কেন এখনও তাকে উদ্ধার করতে আসছে না? আর কতদিন সে এসব সহ্য করবে? চোখের কার্নিশ বেয়ে টুপটাপ দুফোঁটা জল অহনিঃশেষে গড়িয়ে পড়ল। বুকের ভেতর প্রচণ্ড চাপ অনুভব করল ফুল। কবে এই নাগাদ এই নরক থেকে মুক্তি মিলবে? এই একটা প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে ক্লান্ত সে। রিদম স্যার তোমায় তলব করছেন, চলো আমাদের সাথে। নাদিয়ার কথায় পিছু ফিরে চাইল ফুল। রিদম স্যারকে? ফুলের প্রশ্নে নাদিয়ার চোখ বড় বড় হয়ে গেল। দ্রুত পায়ে এগিয়ে গেল ফুলের দিকে। তুমি রিদম স্যারকে চেনো না? আরে মাস্টারের পরে তিনি আমাদের বড় স্যার। তাকে কি আমার চেনার কথা? এর আগে কি আমাদের দেখা হয়েছে? নাদিয়া ভেবে দেখল ফুলের কথায় যুক্তিছে, তা ঠিক, তবে তিনি তোমাকে দেখেছেন। ফুল অবাক গলায় বলল, কীভাবে? সকালে তুমি যখন লিভিং রুমে শুয়েছিলে তখন তোমাকে দেখেছিল। ফুল ধাঁধায় পড়ে গেল। এই বাড়িতে হচ্ছেটা কি সেটা সে বুঝে উঠতে পারছে না। তার উপর আবার নতুন কারো আগমন।
ফুল কিছু একটা ভেবে প্রশ্ন তুলল, আচ্ছা এই বাড়িতে যারা আসেন তাদের সাথে তেহজিব খান যাতে সম্পর্ক কি? প্রশ্ন আসা শুনে নাদিয়ার মুখটা চুপসে গেল। তার এহেন প্রতিক্রিয়ায় ফুলের মনে খটকা লাগলো। কিছুক্ষণ নীরবতা পালন করে নাদিয়া বলল, ওনাদের মাঝে ঠিক কী সম্পর্ক তা জানি না। তবে আমার মনে হয় ওনারা খুব ভালো বন্ধু। তুমি সঠিক জানো না কেন? তুমি তো অনেকদিন ধরে তাদের বাড়িতে কাজ করছো, তাই না? নাদিয়া আবার সম্পূর্ণরূপে প্রসঙ্গ পাল্টে বলল, রিদম স্যার ডেকেছে, সেখানে যাওয়া উচিত। নাদিয়া অপেক্ষা করল না, দরজার দিকে হাঁটা ধরল। ফুল তার পিছু পিছু বের হলো। রিদম নিজের রুমে বসে কিছু ফাইল চেক করছিল। চোখে চিকন ফ্রেমের চশমা, গায়ে অফ হোয়াইট রঙের টি শার্ট আর ট্রাউজার। চোখে মুখে গাম্ভীর্য দেখে বোঝা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ করছে। তার পাশে চেয়ারে বসে আছে অনি, তার হাতেও একটা মোটাসোটা ফাইল। স্যার আসবো? দরজার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে প্রশ্নটা করলো নাদিয়া। তার পেছনে আরও ৮-১০ জন মেয়ে ফর্মাল স্টাইলে দাঁড়িয়েছে। প্রত্যেক মেয়ে দেখতে শুনতে দারুণ। ফুল তো গোল গোল চোখ করে তাদের দিকে তাকিয়েছে। এতগুলো মেয়ে কোথা থেকে এলো? এদের মধ্যে কয়েকজনকে সে এর আগেও দেখেছে। তারা প্রতিদিন বাড়িঘর পরিষ্কার করতে আসে, রান্নার কাজে সাহায্যের জন্য প্রায় আসে। ভেতরে এসো। রিদমের অনুমতি পেয়ে ধীর পায়ে সবগুলো মেয়ে রুমে প্রবেশ করলো। তেহুর পার্সোনাল মেট সামনে এসো। রিদমের সম্বোধনে ফুলের শরীর হিম হয়ে গেল। তাকে কেন ডাকছে? সে দাঁড়িয়েছিল একেবারে পেছনের সারিতে। বাকি সব মেট সরে গিয়ে তাকে হাইলাইট করে দিল। একজন তার কাঁধ চেপে ধরে সামনের দিকে ঠেলে দিল। ফুল জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ রিদম উঠে এসে তার সামনে দাঁড়ালো। লম্বায় রিদম ৬ ফুট হবে। তার সামনে 5 ফুট 4 ইঞ্চির ফুলকে পিচ্চি দেখাচ্ছে। এই বাড়িতে উদ্যানের পর রিদমই এতটা লম্বা। বাকি সবাই এক একটা খাম্বা। তোমার পরিচয় দাও। রিদমের প্রশ্নে ফুল এবার চোখ তুলে রিদমের দিকে তাকালো। রিদমের চুলগুলো একটু কোকড়া টাইপের, একটু বড় হলেও উদ্যানের মতো কপাল ঢাকা নেই। গায়ের রং ফর্সা বলা চলে। ঠোঁটের কোণে বাঁকা হাসি। ফুলের সাথে চোখাচোখি হওয়া মাত্রই সেই হাসি যেন আরও প্রশস্ত হলো। আর ইউ মিউট? ফুলের চোখের কোণে পানি জমল। সে উত্তর দিতে আগ্রহী নয়, তবুও ব্যাপারটা ঘেঁটে ফেলতে চাইছে না। আমার নাম ফুল, বয়স 19। ফুল একটু বাড়িয়ে বলল না। তার 19 বছর এখনো হয়নি, আরও 1 মাস পর হবে। এডুকেটেড অর আনএডুকেটেড? তার অযাচিত প্রশ্নে অনেক বিরক্ত হলো। এত জিজ্ঞাসাবাদ করছিস কেন? ব্যাপার কি? রিদম হাত গুটিয়ে দাঁড়ালো। একবার ফুলকে পা হতে মাথা পর্যন্ত পরখ করে নিল। তেহুর পার্সোনাল মেট বলে কথা বিশদভাবে জানতে হবে না? জেনে কী করবি? বোঝার চেষ্টা করব। তেহু নিজের পার্সোনাল মেটকে ঠিক কী কাজে ইউজ করছে। ঘৃণায় ফুলের শরীরে রিরি করে উঠল। এই বাড়ির লোকগুলোর চিন্তাভাবনা, কথা বলার ধরন এত বিশ্রী কেন? তো বোকা ফুল, কি পড়াশোনা করনি? বোকা ফুল? ফুল এবার নড়েচড়ে দাঁড়ালো। এরা যে তাকে আর কি কি নামে ডাকবে কে জানে। আমি এবার এইচএসসি এক্সাম দিছি, রেজাল্ট দেয়নি এখনো। অনি এবার উঠে এসে রিদমের হাত ধরে তাকে অন্যদিকে নিয়ে গেল। অনির সাথে গেলেও রিদমের চাহনি ফুলের উপরে স্থির। তুইও সোহমের মতো শুরু করে দিস না। কথাটা শুনে রিদম অবাক চোখে অনির দিকে তাকায়। মানে? আমি সংক্ষেপে বলছি শোন, ফুল হচ্ছে তেহুর কাজিন, ওর ফুফুতো বোন। কিন্তু মেয়েটাকে তেহু সহ্য করতে পারে না। এক কথায় মেয়েটা হচ্ছে তেহুর জাতশত্রু। এত শত্রুতা কীভাবে এক্সপ্লেন করবো জানি না। এই শত্রুতার জের ধরে মেয়েটাকে এখানে নিয়ে এসেছে তেহু। রিদম মন দিয়ে অনির কথা শুনে বলল, বাহ, ভালো তো। তার মানে মেয়েটা আনরেস্ট্রিক্টেড, অনিলার মতো রেস্ট্রিক্টেড নয়। অ্যাম আই রাইট? অনিলার কথা উঠতে অনির মুখবয়ব শক্ত হয়ে গেল। অনিলা আমার ওয়াইফ, ভালোভাবে কথা বল। কুল, রেগে যাচ্ছিস কেন? আমি বলতে চাইছিলাম মেয়েটা তেহু শত্রু মানে মেয়েটাকে কাজে খাটালেও তেহু রিয়্যাক্ট করবি না। কি করতে চাইছিস তুই? হৃদম আর চোখে ফুলের দিকে তাকালো। ফুল তো ভয় সংকোচের ঠেলায় অন্যার এক প্রান্ত খামচে ধরে রেখেছে। মেয়েটাকে ঠিকঠাক ইউজ করবো, কথাটা বলে হৃদম পুনরায় ফুলের সামনে এসে দাঁড়ালো। মাথায় কাপড় সরাও। ফুল তাজ্জব বনে গেল। রিদম এবার বিরক্ত হলো। কানে কম শোনো, কাপড় সরাও দেখি। রিদম চোখ দিয়ে ইশারা করতে পাশে দাঁড়িয়ে থাকা একজন মেয়ে ফুলের মাথা থেকে কাপড় সরিয়ে দিল। ফুলের গলা শুকিয়ে গেল, চোখ জোড়া ছলছল করে উঠল। এখানে এমন মাথায় কাপড় দিয়ে থাকবে না। মেয়েদের এভাবে থাকা মানায় না। তোমাদের কাজ মালিকের মাইন্ড ফ্রেশ রাখা। এভাবে জবুতবু হয়ে থাকলে মালিকের বিরক্ত লাগবে। ফুল নিথর হয়ে দাঁড়িয়ে রইল। নাচতে জানো? আকস্মিক প্রশ্নে ফুল সাথে সাথে না বোধক মাথা নাড়ল। তার অভিব্যক্তি থেকে রিদম খানিকক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল, নাচতে না জানলে মেসেজ করা শিখে নাও।
আজকে কয়েকজন গেস্ট আসবে। তারা নাচতে জানে, তারা নেচে তাদের মনোরঞ্জন করবে। আর যারা জানে না তারা গেস্টের হাত পা ম্যাসাজ করে তাদের খুশি করবে। ফুলের চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। এসব কী বলছে? কিসের গেস্ট? কারা আসবে? আর কেনই বা আসবে? তার মধ্যে মেলো এসে হাজির হলো। মেলো, ওদেরকে ভালোভাবে রেডি করো। আজকের পার্টিতে ওরা বিশেষ করে একটা রোল প্লে করবে। রিদমের কথা শুনে মেলো একমাত্র উপস্থিত মেয়েদের দিকে তাকালো। তাদের মধ্যে ফুলকে দেখে ভুরু কুচকে বলল, ফুল এখানে কী করছে? ও আজকে পার্টির প্রিমিয়াম ফেস হবে। নো রিদম, ইউ নো তেহু রিলেটেড। আই নো ও তেহুর শত্রু। আর শত্রুর সাথে কীরকম বিহেভ করতে হয় সেটা এক্সপ্লেন করতে হবে না নিশ্চয়। ও যদি আলাদা কেউ হতো তাহলে তেহু আমাদের কাছে সেটা ক্লিয়ার করে দিত। অবশ্য তেহুর থেকে এসব আশা করাটাও বাড়াবাড়ি। অনি বলল, ও নাকি নিজেই মেয়েটাকে শত্রু হিসেবে পরিচয় করে দিয়েছে। তাহলে সমস্যা কোথায়? এনিওয়ে, আজকের জন্য ও একদম পারফেক্ট। ফুল ঠোঁট চেপে মেলোর দিকে তাকালো। মেলো একটা শ্বাস ফেলে রাজি হয়ে গেল। এমনিতে দেহশত্রু হওয়াটা মস্ত বড় অভিশাপ। ফুল যত তাড়াতাড়ি এসবের সাথে নিজেকে মানিয়ে নিবে তত ভালো। এক এক করে সবাই রুম থেকে বেরিয়ে গেল। ফুল টালমাটাল হয়ে পায়ে হেঁটে চলছে। হাঁটার গতির সাথে তাল মিলিয়ে তার এলোমেলো চুল ঢেউ খেলছে। এরই মাঝে তার গলায় থাকা পেজারে সবুজ বাতি জ্বলে উঠল। ফুল বুঝতে পারল তার ডাক পড়েছে। আজকে এই পেজ যুক্ত নেকলেস পরানো হয়েছে তাকে। তাকে শুধু উদ্যান কল করতে পারবে, কারণ তাকে উদ্যান নিজের পার্সোনাল মেড হিসেবে পরিচয় করে দিয়েছে। ফুল রাস্তা পরিবর্তন করে উদ্যানের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজা নক খোলাই ছিল। নক করা মাত্র ভেতর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, কামিন। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো ফুল। তানের দেখভাল করতে বলেছিলাম, তা না করে নিজে অসুস্থ হয়ে পড়ে আছিস। তানের দুপুরের মেডিসিনগুলো মিস হয়ে গেছে, সেই খবর আছে? সামনের ডেস্কের উপর বসে উদ্যান ল্যাপটপে কিছু করছিল। অন্য সময় হলে ফুল হয়তো চোখ বাঁকিয়ে দেখার চেষ্টা করছে উদ্যান কী করছে, কিন্তু আজ সেসব দেখার আগ্রহ নেই। সে ধীর পায়ে টেবিলের উপর থেকে মেডিসিন সংগ্রহ করে উদ্যানের সামনে এসে দাঁড়ায়। তার উপস্থিতি টের পেয়ে উদ্যান স্ক্রিন থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো। হোয়াট? হাতে থাকা মেডিসিনগুলো উদ্যানের দিকে এগিয়ে দিল ফুল। এদিকে উদ্যান তো ফুলের দিকে তাকিয়ে থমকে যায়। বরাবরের তুলনায় ফুলের চেহারা ফোলা ফোলা লাগছে। গালজোড়া আর নাকের অগ্রভাগ লাল হয়েছে। ওড়নাটা সাধারণভাবে বুকের উপর জড়ানো। তার চাহনি দেখে ফুল কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। এর আগে উদ্যান যতবার তার দিকে তাকিয়েছে ততবার রাগী চোখে নয়, বিরক্ত ভরা চোখে তাকিয়েছে। কিন্তু এবারে তাকানোটা ঠিক বুঝে উঠতে পারছে না ফুল। এত বিশ্রী দেখাচ্ছে কেন তোকে? উদ্যানের ঠান্ডা গলার প্রশ্নে ফুল হতবাক হয়ে গেল। তাকে বাজে দেখাচ্ছে, প্রতিউত্তরে কিছু বলল না ফুল। হাতে থাকা মেডিসিনটা একভাবে উদ্যানের সামনে রাখলো। উদ্যান ফুলের থেকে চোখ সরিয়ে তার হাতের দিকে তাকায়। এটা আমাকে দিচ্ছিস কেন? তানকে খাইয়ে দে। ফুলের সারা শরীর কেঁপে উঠল। সে গিয়ে তানকে খাওয়াবে নিজে হাতে? লাইক সিরিয়াসলি? হঠাৎ করে ফুল নিজের ওড়নায় টান অনুভব করলো। পাশ ফিরতে তাকাতে দেখলো তান তার ওড়নার কোনা কামড়ে ধরে টানাটানি করছে। দৃশ্যটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না ফুল। ভয়ে সে তৎক্ষণাৎ ছিটকে পড়ল ফ্লোরে। আকস্মিক ঘটনায় তানও উল্টে পড়ল তার পায়ের উপর। উদ্যান কিছু বুঝে ওঠার আগে ফুল গলা ফাটিয়ে চিৎকার দিল, ও মা গো! তার চিৎকার হয়তো তান ভয় পেয়ে গেল। কুকুরটা বিকট শব্দে ঘেউ ঘেউ করে উঠল। উদ্যান কয়েক মুহূর্ত চুপচাপ থেকে বড় বড় পা ফেলে তানকে নিজের দিকে টেনে নিল। হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? ফুল হাঁসফাঁস করতে করতে পিছিয়ে গেল। শরীর অস্বাভাবিক রকম কাঁপছে। উদ্যানে হাত থেকে ছুটে গিয়ে তান আবারও ফুলের দিকে তেড়ে গেল। তানকে নিজের দিকে আসতে দিকে দু হাত দ্বারা নিজের মুখ ঢেকে নিল। তান তো ফুলের শিউরে গিয়ে ঘেউ ঘেউ করে যাচ্ছে। ফুলকে অদ্ভুত রিয়াক্ট করতে দেখে উদ্যান প্রথমবারের মতো ভড়কে গেল। সে এবার শক্ত হাতে তানকে নিজের কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যে তান স্বাভাবিক হয়ে গেল, কিন্তু ফুল একদম দেওয়ালে উপর হেলে পড়েছে। নিজেকে একদম গুটিয়ে নিয়েছে, জোরে জোরে শ্বাস টানছে। উদ্যান এক প্রকার বাধ্য হয়ে রুমাকে কল করলো। সঙ্গে সঙ্গে রুমা এসে হাজির। ফুলের অবস্থা খারাপ দেখে ফুলকে পানি দেওয়া হলো। তোর সাইনোফোবিয়া আছে? উদ্যানের প্রশ্নে ফুল উপন্যাস মাথা নাড়ায়। স্বীকার করা ছাড়া অন্য কোনো পথ নেই। ড্যাম ড্যামিট, আগে বলিসনি কেন? সাইনোফোবিয়া নিয়ে তুই তানের দেখাশোনা করবি? তুই তো দেখছি প্রাণীদেরকেও রেহাই দিস না। আমার কল্পনার চেয়ে অধিক সর্বনাশা তুই। কেউ এতটা বিধ্বংসী কিভাবে হতে পারে? উদ্যানের কথাগুলো যেন সূচের ন্যায় ফুলের গায়ে বিঁধল। সে আর শুনতে পারছে না। ক্ষীণস্বরে উচ্চারণ করলো, দয়া করে চুপ করুন। উদ্যান আরও ক্ষিপ্ততার সহিত বলল, চুপ করব?
তানের কত বড় ক্ষতি হয়ে যেতে পারত। তোর ধারণা আছে? তানের হার্টের সমস্যা আছে। কিছুদিন আগে ওর হার্টের মেজর সার্জারি করেছে। ফুল ফুপিয়ে কেঁদে উঠল ফুল। সে কি ইচ্ছে করে কিছু করেছে? সে নিজেই তো ভয় পেয়ে গেছিল। আমি ইচ্ছে করে করিনি। তানকে হার্ট করার উদ্দেশ্য ছিল না। উদ্যান চোখ রক্তিম ধারণ করলো। কাঠখটা গলায় বলে উঠল, ভেনমের উপস্থিতিতে যেখানে মৃত্যু ঘটাতে যথেষ্ট, সেখানে ভেনম বলেছে সে ইচ্ছাকৃত করেনি। ভেনমের উদ্দেশ্য যাই হোক, পরিণাম সবসময় মৃত্যু হয়। ভুলটা আমার ছিল। আমি তোর মতো ভেনমকে তানের দেখাশোনার দায়িত্ব দিয়েছিলাম। ভুলে গেছিলাম তুই শুধু ধ্বংস করতে জানিস, রক্ষা করা তোর ধর্ম নয়। তবে আমিও তোকে ধ্বংস করেই থামবো। আমার বুকে অরণ্যের যে আগুন জ্বলছে, সেই আগুনে তোকে ছাই না করা পর্যন্ত নেভবে না। ফুলের বুকের ভিতর ধক করে উঠল। পুরো শরীর অসহায় হয়ে উঠল। তানের ধারে কাছে আর আসবি না তুই। যা এখান থেকে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে ফুল উঠে দাঁড়ালো। এক মুহূর্ত অপেক্ষা না করে ব্যস্ত পায়ে রুম ত্যাগ করলো। তার সাথে সাথে রুমাও চলে গেল। রাতের নিকষ আলো আধার সমস্ত পৃথিবীকে গ্রাস করে ফেলছে। ফুল নিজের লক্ষ্যে অটল। সে কিছুতেই গেস্টের সামনে নাচবে না, আর না তো কারো হাত পা মাসাজ করে দেবে। কিন্তু পরিস্থিতি তাকে সিদ্ধান্ত পাল্টে ফেলতে বাধ্য করছে। যখন সে শুনেছে রিদম স্যারের কথার অবদ্ধ হলে রিদম রেগে গিয়ে অনেক খারাপ কিছু করে ফেলতে পারে, সে ইতিমধ্যে রিদমের ক্যারেক্টার সম্পর্কে ধারণা পড়েছে। তাছাড়া এই বাড়িতে তাকে বাঁচানোর মতো কেউ নেই। উদ্যান যেখানে সোহমের সামনে সেই নিকৃষ্ট কথাটা বলেছিল, সেখানে তার থেকে ইতিবাচক কিছু আশা করাটাও বোকামি। ফুলকে নিজের সোভিয়ার হয়ে উঠতে হবে। ফুল এসব ভাবছে আর রেডি হচ্ছে। তাদের সবাইকে কালো ও লাল রঙের সংমিশ্রণে পার্টির ড্রেস দেওয়া হয়েছে, সাথে একটা করে মাস্ক। যদিও ড্রেসটা অতটা খোলামেলা নয়, তবে ওড়না নেই। ফুল বাড়তি ওড়না নিতে চাইলে মেলো মানা করে দেয়। এই মেলোকে বড্ড অপরিচিত লাগছে ফুলের কাছে। সেদিন যেমন সোহম রোবটের মতো বিহেভ করছিল, আজ মেলো সেম বিহেভ করছে। ফুল কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ঠিক করে চুলগুলোকে সে ওড়নার মতো ইউজ করবে। তুমি তো ডান্সার, মাসাজ করার ডিসিশন নেওনি নিশ্চয়? মেলোর প্রশ্নে ফুল মাথা তেড়ে বলল, শুধু তো নাচতে হবে, তাই না? মেলো উত্তর দিল না, শুধু কিছুক্ষণ ফুলের দিকে তাকিয়ে রইল। নিস্তব্ধ রাত। সেলো অ্যাসিস্টের রুপটপে সেরেন্সের উপর যেন অন্য জগৎ। সোনালি লীন আলোকসজ্জায় সাজানো রুপটপ। চকচকে গ্লাস, টেবিলের উপর ক্রিস্টালের ডেকোরেশন। মাঝ বরাবর গ্লাসের শ্যাম্পেনের টাওয়ারে আলো প্রতিফলিত করে চারপাশকে আরও ঝলমল করে তুলছে। ছাদের একপাশে বসানো স্পেশাল ভিআইপি টেবিলে বসে আছে উদ্যান। তার পাশে বৃত্তাকার বসে আছে রিদম, অনিল, লোহান, সোহম আর মিলো। ঘড়ির কাঁটা 12টা। অপর পক্ষের প্রতিনিধি সোনালি কলমে সই করল ডিলের কাগজটি। মুহূর্তে পুরো ছাদ করতালি শব্দে মুখরিত। অনেক গ্লাস উঁচিয়ে বলল, লেটস চিয়ার্স। সঙ্গে সঙ্গে টেবিল জুড়ে গ্লাসের ঠোকাঠুকি শব্দ, শ্যাম্পেনের ফেনা আর উচ্ছ্বাসে ছেয়ে গেল। তার মধ্যে আলো নিভে মৃদু লাল আলো ছড়িয়ে পড়ল। টেরেসের একপাশে ভারী কালো পর্দা সরে গিয়ে মঞ্চ উন্মাসিত হলো। সাউন্ড বক্স বেজে উঠল একটা গম্ভীর রহস্যময় লাতিন বিট। একে একে মঞ্চে উঠল মার্কস পারফরমেন্সলা। লাল কালো সিল্কি পোশাকে তাদের প্রতিটি ভঙ্গি যেন আগুনের মতো ঝলসে দিচ্ছে চারপাশ। মাঝখানে একজন পারফর্মার অন্য সবার চেয়ে সামান্য ভিন্ন, যদিও মাস্ক দিয়ে আবৃত, চেহারা চেনার উপায় নেই। তবু উদ্যানের চোখজোড়া আটকে রইল মেয়েটির উপর। মেয়েটির খোলা চুলগুলো যেন তাকে সবার থেকে আলাদা করে দিচ্ছে। উদ্যান শীতল অনুভূতি চোখ ধীরে ধীরে গেঁথে গেল সেই পারফরম্যান্স শৈলে। মেয়েটার হাতের অঙ্গভঙ্গি, পায়ের ছন্দ, সব কিছু গভীর চোখে পর্যবেক্ষণ করছে মনস্টারটা। টেকিলা ভর্তি গ্লাসে ঠোঁটে চেপে ধরল, এক ফোঁটা গিলতে পারল না। ঠোঁটের কোণে জমে রইল শূন্যতা। তার চোখে বিস্ময় নেই, নেই উল্লাস, বরং এক অদ্ভুত সুতিলতা। নাচের সাথে একবার উদ্যানের সাথে চোখাচোখি ছিল ফুলের। উদ্যানের শীতল তীক্ষ্ণ চাহনি তার শরীরে কাঁপন ধরাতেও সে বিশেষ পাত্তা দেয়নি। চোখ সরিয়ে নাচে মনোনিবেশ করছে। পরিস্থিতি যেমনই হোক না কেন, নাচ হচ্ছে তার প্যাশান। নাচ নিয়ে কম্প্রোমাইজ করবে না সে। নাচের প্রায় শেষের দিকে এমন সময় উদ্যানে হাতে থাকা গ্লাসটা ঠক শব্দে টেবিলের উপর রেখে পাশে ফিরে গর্জে উঠল, হে দ্য হেল ডেয়ার দিস? হয় রাইট হার উইদাউট মাই পারমিশন?
উদ্যান রাশভারী কণ্ঠে টেবিল জুড়ে কয়েক মুহূর্তে জন্য নীরবতা নেমে এলো। নীরবতা ঠেলে রিদম হাত তুলে বলল, আমি ওকে নাচতে বলেছি। আজকে ওকে প্রিমিয়াম ফেস হিসেবে সিলেক্ট করছি। উদ্যান কিছুক্ষণ রিদমের দিকে স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর গম্ভীর গলা বলল, ও আমার পার্সোনাল মেট, সেটা বলেনি কেউ? কথাটা শুনে রিদমের চোখ উল্টে থাকা হাতে থাকা টেবিলে গ্লাসে চুমুক দিল। খানিকটা মজা করে বলল, পার্সোনাল মেট হলে কি হয়েছে? অ্যাট লাস্ট শি has মেড, isn't she? রিয়্যাক্ট করার কি আছে? উদ্যান তীক্ষ্ণ চোখে তাকাতে রিদম হেসে বলল, যাই হোক, তোর থেকে পারমিশন নেওয়াটা উচিত ছিল। সরি ফর দ্যাট। আসলে এত ছোটোখাটো বিষয়ের জন্য তোকে বিরক্ত করতে চাইনি। রিদমের থেকে চোখ সরিয়ে উদ্যান এবার ফুলের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। ফুলসহ বাকিরা বিটের সাথে তাল মিলিয়ে হেলে দুলে নৃত্য করছে। স্টেজের উপরে থাকা শুভ্র আলোয় ফুলের স্টেপ অনুসরণ করছে, যেন আজকের পারফরমেন্সের মধ্যমণি সে। কয়েক মুহূর্ত পেরিয়ে যেতে চারপাশে করতালির শব্দ ফেটে পড়ল। নাচ শেষ হয়েছে, ফুল স্টেজ থেকে নেমে যাবে তার আগে পিছুটান অনুভব করলো। কিছু বুঝে ওঠার পূর্বে কেউ একজন তাকে নিজের দিকে ঘুরিয়ে তার মুখ থেকে মাস্কটা সরিয়ে ফেলল। আকস্মিক ঘটনা আকস্মিক চারপাশের পরিবেশ থমে যায়। ফুল তো হতবাক চোখে তাকিয়েছে সামনে দাঁড়িয়ে থাকা ইংরেজদের মতো দেখতে পুরুষটির দিকে, যার চোখে মুখে লালসার ঝালকানি। আই অ্যাম ইন্টারেস্ট ইন ইউ গার্ল, ডোন্ট মেক মি আস্ক টুয়েস, কাম উইথ মি। লোকটির স্পষ্ট ইংলিশে বলছে। ফুলের শরীর হিম হয়ে এলো। অসহায় চোখে আশেপাশে তাকিয়ে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। উদ্যানের চাহিনি স্টেজের উপরে নিবন্ধ ছিল। তার অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। তবে কিছুক্ষণ যেতে সে নিজের গদি ছেড়ে উঠে দাঁড়ায়। ব্যস্ত পায়ে এগিয়ে যেতে থাকে স্টেজের দিকে। কিন্তু তার আগে রিদম গিয়ে ফুলের সামনে দাঁড়ায়। মিস্টার চার্লস, হ্যাভ সাম প্যাশন ফর নাও, লিভ হার। রিদম নিজেই মিস্টার চার্লসের থেকে ফুলের হাত ছাড়িয়ে দিল। ছাড়া পেয়ে ফুল এক প্রকার দৌড়ে স্টেজ থেকে নেমে যায়। তারপর একদম উদ্যানের গা ঘেঁষে অন্যদিকে চলে গেল। যাওয়ার পূর্বে উদ্যানের দিকে এক নজর তাকিয়েছিল ফুল, যার দরুন তাদের চোখাচোখি হয়ে গেছিল। ফুল চলে যেতে উদ্যান পুরোনায় স্টেজের দিকে তাকায়। রিদম সিরিয়াস ভঙ্গিতে মিস্টার চার্লসের সাথে কথা বলছে। উদ্যান নিজের জায়গাতে দাঁড়িয়েছে। রাতের আধারে উদ্যানের উপস্থিতি পাওয়ারফুল। ডার্ক ব্লেজার আর ফিটের সাথে তাকে মাত্রাতিরিক্ত আকর্ষণীয় লাগছে। পালিশ করা লেদার শু আর কালো রঙের ওয়াচ তার প্রতিটা হেলাফেলাকে প্রভাবশালী করে তুলছে। চোখের দৃষ্টি চিরচেনা ঠান্ডা, নির্দয়। আশেপাশে উপস্থিত অতিথিরা তার দিকে আর চোখে তাকাচ্ছে। কেউ কেউ ককটেল হাতে দাঁড়িয়েছে, কেউ বা সোফায় বসা। কিন্তু সবার চোখ উদ্যানের দিকে স্থির। তার স্টাইল আর উপস্থিতি যেন ভয়ঙ্করভাবে সব কিছু নিয়ন্ত্রণ করছে। কথার মাঝে রিদমের চোখ পড়ল উদ্যানের উপর। সে নিজেকে কথা সংক্ষিপ্তভাবে শেষ করে উদ্যানের সামনে এসে দাঁড়ালো। মিস্টার চার্লস আমাদের সাপোর্ট মিস্টার মার্গানের সাথে বিট্রে করতে রাজি হয়ে গেছে। কিসের বিনিময়ে? উদ্যানের প্রশ্নে রিদমের পাশে থাকা চেয়ারে হাত পা ছড়িয়ে বসে বলল, তোর পার্সোনাল মেটকে তার মনে ধরেছে। উদ্যান কাট কাট গলা বলল, তুই জানতি যে অ্যাসোলটা বাঙালি মেয়েদের প্রতি উইক, জেনে শুনে মেয়েটাকে এভাবে প্রেজেন্ট করছিস? এইসব কিছু তোর প্রি প্ল্যান ছিল, তাই না? ইয়েস, এটা আমার প্ল্যান ছিল। সেই জন্য মিস্টার চার্লসকে একদম স্টেজের দিকে ফ্রন্ট সিটে বসিয়েছিলাম। তবে এতটা আশাবাদী ছিলাম না। বাঙালি মেয়ে আরও আছে রিদম। সবাইকে ছেড়ে ওই মেয়েকেই কেন? রিদম ছোট চোখে উদ্যানের দিকে তাকায়। তার চাহনি দেখে উদ্যান শোক চড়িয়ে নেয়। ওয়েট আ মিনিট, তুই এসব বিষয়ে ইন্টারফেয়ার করছিস কেন? কাম অন ইয়ার, এসব আমার কাজ। তোকে এসব নিয়ে খামোখা টেনশন করতে হবে না। জাস্ট চিল। আমার প্রশ্নের উত্তর দে, রুট। আচমকা উদ্যানের গলার স্বরের পরিবর্তনে রিদম হা হয়ে গেল। কয়েক সেকেন্ড আহাম্মকের মতো তাকিয়ে থেকে বলল, এত লেম প্রশ্নের উত্তর পেতে নিজের পাওয়ার ইউজ করছিস? আর ইউ সিক অর হোয়াট? লোবো? উদ্যানের চিল্লানিতে পুরো টেরেস কেঁপে উঠল। লুহান্ত এক দৌড়ে উদ্যানের সামনে হাজির। গেট দ্য ডট। লুহান্ত মাথা নেড়ে চলে গেছে, কিন্তু রিদম পুরোপুরিভাবে শকড। বিস্ময়ে নিজের জায়গা থেকে নড়তে পারছে না। সল। লুহানের ডাক পড়ার সাথে সাথে সোহম আর অনিও চলে গেল। তাই এবার সোহমকে ছুটে আসতে হয়নি। সে স্বাভাবিক গতিতে দুপা সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালো। ব্রিং রুট উইথ মি। কথাটা বলে উদ্যম গটগট পায়ে টেরেস থেকে নেমে যেতে উদ্যত হলো। তার পিছু পিছু সোম রিদমকে টেনে টুনে নিয়ে যাচ্ছে। যদিও রিদমকে নিয়ে যেতে বেশি শক্তি ব্যয় করতে হচ্ছে না। সে নিজের থেকে সোহমের সাথে যাচ্ছে। তারা চলে যেতে টেরেস
পরিবেশ অশান্ত হয়ে যেতে লাগলো। অতিথিদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হতে লাগলো। পরিস্থিতি বেগতিক দিকে উনি উচ্চস্বরে বলল, "কাম ডাউন, আদারওয়াইজ অ্যাকশন উইল বি টেকেন।" মুহূর্তে পরিস্থিতি শীতল হয়ে উঠল। সবাই যার যার জায়গাতে বসে নিজেদের মতো এনজয় করতে শুরু করলো। রুমে এতক্ষণ যাবৎ একজন গেস্টের ঘাড় ম্যাসাজ করে দিচ্ছিল। সে নাচতে জানে না বিধায় তাকে এভাবে গেস্টদের আপ্যায়ন করতে হয়। নাদিয়া অবশ্য নাচতে জানে। ফুলের সাথে নাদিয়াকেও স্টেজে নাচ পরিবেশন করছে। পুরো ঘটনাটাই রুমা নিগড় চোখে পর্যবেক্ষণ করছে। যদিও সে উদ্যানের কর্মকাণ্ডে অবাক হয়নি। এসব উদ্যানের ন্যাচারাল বিহেভ। প্রায় বাকিদের উপর চিল্লাচিল্লি করে নিজের রাগ ঝাড়ে। বেশিরভাগ ক্ষেত্রে উদ্যান অসন্তুষ্ট থাকলে এমন বিহেভ করে। আর উদ্যান অসন্তুষ্ট হতে সময় লাগে না। ইউ স্ল্যাট ডু দ্যাট মেসেজ প্রপারলি। ডোন্ট ইউ হ্যাভ এনি স্ট্রেংথ ইন ইউর হ্যান্ডস। হঠাৎ ধমকে রুমা কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে চেয়ারে বসে থাকা মধ্যবয়সী গেস্ট রুমার হাত ধরে ফেলল। রিমুভ দ্য মাস্ক। কথাটা শুনে রুমা কাঁপা কাঁপা হাতে মাস্ক সরিয়ে ফেলল। তার চেহারাটা দেখা মাত্র গেস্টের চোখ মুখ কুঁচকে গেল। বিকৃত করে বলল, "ইউ আর সো হাগলি, পুট দ্য মাস্ক ব্যাক অন।" রুমা নিস্তেজ চোখে ঘাস আবৃত মেঝের দিকে তাকিয়ে রইল। ঠোঁটে চেপে মনে মনে বলল, "হ্যাঁ, আমি কুৎসিত। আপনাদের মতো নিকৃষ্ট প্রাণীর চোখে কুৎসিত হওয়াটা সৌভাগ্যের ব্যাপার। এতটা কুৎসিত হওয়ার পরেও কেন জীবনটা কণ্টকাকীর্ণ হলো? যেখানে মেয়ে হয়ে জন্মে নেওয়া তার দুর্ভাগ্য, সেখানে স্রেফ কুৎসিত হওয়াটা পর্যাপ্ত নয়।" একটা তপ্তশ্বাস ফেলে রুমা পুনরায় মাস্ক পরে নিল। দোতলার গোপন সুড়ঙ্গ পথ ধরে আন্ডারগ্রাউন্ডে বাংকারে এসে থামল উদ্যান। সেখানে থাকা একটা সিংহাসন আকৃতির গদিতে আয়েশি ভঙ্গিতে বসে পড়ল। চারিদিকে গলা চেপে ধরছে, নিস্তব্ধতা বিরাজ করছে। রিদমকে সামনে কাঠের তৈরি চেয়ারে বসানো হয়েছে। একপাশে লুহান সেই চিরচেনা লাঠি হাতে দাঁড়িয়েছে। আর এক পাশে সোহম, তার মুখায়ব নিদারুণ কঠোর। লুহানের দিকে হাত বাড়াতে লুহান উদ্যানের হাতে লাঠিটা তুলে দেয়। লাঠিটা হাতে নিয়ে উদ্যান খানিকটা ঝুঁকে বসে হাত এগিয়ে দেয়। রিদম বিচলিত হলো না, চোখ বন্ধ করে একটা শ্বাস ফেলল। তারপর ধীরে সুস্থে উদ্যানের দিকে হাত এগিয়ে দিল। উদ্যান প্রবল বেগে লাঠি দ্বারা আঘাত করতে যাবে, তখনই রিদম বলে উঠতে, "যত ইচ্ছা মার, স্যাটিসফাইড হতে পারবি না, কারণ তোর অসন্তুষ্ট হওয়ার পেছনে কারণটা ভিন্ন।" উদ্যানের হাত থেমে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে রক্তিম চোখে তাকালো রিদমের দিকে। "তুই আমাকে মারছিস কারণ আমি মেয়েটাকে অন্য কারোর সাথে প্রেজেন্ট করছি। অ্যাম আই রাইট?" উদ্যান গর্জে উঠল, "নো, ইউ আর রং। ফার্স্ট অফ অল, আমার থেকে পারমিশন না নেওয়াটা তোর ভুল ছিল। লাস্ট, তুই আমার প্রশ্নের উত্তর না দেওয়ার সাহস দেখেছিস।" রিদমের ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে উঠল, যা দেখে সৌম্যের মনে মনে রিদমকে বকা দিল। শালা শরীরের জ্বালা উঠছে, মায়ের না খাওয়া পর্যন্ত এই জ্বালা কমবে না। তুই মিথ্যে কথা বলছিস, তুই মেয়েটার প্রতি উইক হয়ে পড়ছিস, সেই জন্য এত রিয়াক্ট করছিস। রিদমের কথা প্রতিক্রিয়া মারাত্মকভাবে ফুটে উঠল উদ্যানের মুখশ্রীতে। ক্রোধের বংশবতী হয়ে উদ্যান হিংস্র সিংহের ন্যায় গর্জে উঠল। ঘাড়ে রগ আর চোয়াল শক্ত হয়ে দৃশ্যমান হলো। স্বভাবতই জিভের অগ্রভাগ দিয়ে গালের অভ্যন্তরীণ অংশ ঠেলে ধরল। এই পর্যায়ে এসে সে ভেতরে থাকা মনস্টারকে উদ্যানের শরীরকে কবজা করে নিয়ন্ত্রণ করতে লাগলো। চারিদিকে নীরবতা মুহূর্তে তছনছ করে দিচ্ছিল লাঠির নিষ্ঠুর শব্দ। আর্তনাদ ছড়িয়ে পড়ল। পরবর্তী কয়েক মিনিটে আজাব নেমে আসলো। রিদম চুপচাপ আঘাতগুলো সহ্য করতে নিল। ঠিক 6 মিনিটের মাথায় উদ্যানের হাত থেমে গেল। সে লাঠিটা দূরে ফেলে দিয়ে নিজের গদিতে বসে পড়ল। যদিও তার মধ্যে থাকা মনস্টার এখনো শান্ত হয়নি। রিদমের হাতের অবস্থা শোচনীয়। কয়েক জায়গায় ফেটে গিয়ে রক্ত ঝরছে। আঘাতের তীব্রতায় রিদম চেয়ারের উপর ঢলে পড়ছে। উদ্যান থেমে যেতে দেখে রিদম চাপা স্বরে বলে উঠল, "স্যাটিসফাইড হয়েছিস?" প্রতি উত্তরে উদ্যান সমস্ত আক্রোশ ঢেলে চিল্লিয়ে বলল, "চাইছিসটা কি?" উদ্যাম রিদম ঠোঁটের কোণে আবারও হাসির ঝিলিক দেখা গেল। স্বভাবত রিদম হাসতে ভালোবাসে। কিছুক্ষণ অকারণে চিল্লানোর পর উদ্যান মাথা চেপে ধরে বসে পড়ে। তার ঠিক কী হয়েছে সে নিজেও বুঝে উঠতে পারছে না। কেন সে শান্ত হতে পারছে না। রিদম এবার হাত ঘড়িতে চোখ বুলিয়ে নিল। 2টো বাজে। মিস্টার চার্লস অপেক্ষা করছেন। আমি তাকে 3টার কথা বলেছি। উদ্যান একভাবে বসে রইল। না প্রতিউত্তরে কিছু বলল, না চোখ মেলে তাকালো। "তুই বলছিস তোর থেকে পারমিশন না নেওয়াতে আর প্রশ্ন এড়িয়ে যাওয়াতে আমাকে পানিশ করছিস। আমি সেটা মেনে নিলাম। আমার আসলে ভুলেছে। বাট এখন আর কোনো ভুল করব না। তোর পার্সোনাল মেটকে মিস্টার চার্লসের কাছে পাঠাবো। অনুমতি চাইছি।"
উদ্যান তড়ক করে রিদমের দিকে তাকালো। রিদমের ক্লান্ত মুখের হাসিটা তাকে উত্ত্যক্ত করার জন্য যথেষ্ট। আমি নিজের পার্সোনাল মেটকে অন্য কারো কাছে কেন পাঠাবো? মেয়ের কি অকাল পড়েছে? উদ্যানের কথা শুনে সোম আর চোখে উদ্যানের দিকে তাকালো। এই উদ্যান যে কি চায় মাঝে মাঝে কল্পনাও করা দুষ্কর। সেদিন তো সোমকে রাত কাটানোর পারমিশন দিয়ে দিয়েছিল, আজ কেন নখরা করছে? তোর পার্সোনাল মেটকে তো আমি কাজেই খাটাচ্ছি দেহ। তুই এমনভাবে কি রিয়াক্ট করছিস যেন মেয়েটা তোর পার্সোনাল মেট নয়, তোর বেড পার্টনার। এহেন কথা শোনার জন্য উপস্থিতি কেউ প্রস্তুত ছিল না। উদ্যান আবারও কটমট চোখে রিদমের দিকে তাকায়। মেয়েটা তোর বেড পার্টনার তো নয়, রাইট? লুহান এবার রিদমের উদ্দেশ্যে বলে, তুই কি পুরোপুরিভাবে ড্রাঙ্ক হয়ে গেছিস রিদম? এভাবে কেন তেহুকে উত্ত্যক্ত করছিস? মেয়েটা ওর বেড পার্টনার হলে তোর কি? রিদম সশব্দে হেসে উঠল। আরে আমার কিছু নয়। এমনটা হলে আমি সবচেয়ে বেশি খুশি হব। দেহ শুধু একবার স্বীকার করে নিক, আমি আর ওকে উত্ত্যক্ত করব না। সোম বিরস মুখে বলল, এসব কিছুই না, না তো হার্মফুল ওর বেড পার্টনার, না তো ওর ভালো লাগার কেউ। মেয়েটা তো ও সহ্যই করতে পারে না। রিদম এবার উঠে দাঁড়ালো। তারপর সবাইকে অবাক করে দিয়ে হাঁটু গেড়ে উদ্যানের সামনে বসে পড়ল। যখন আমি প্রথমবার শুনেছি মেয়েটা তুই মেড হিসেবে এনেছিস, তখন আমি একটু আশাবাদী হয়ে গেছিলাম। তেও যেই তুই মেয়েদের ছায়াও মারাস না, সেই তুই কীভাবে মেড নিয়ে এলি? এটা তো অসম্ভব, তাই না? আমি শুধু একটু পরখ করে দেখতেছিলাম। তুই প্লিজ বিষয়টা ক্লিয়ার কর। উদ্যান এবার একটু শান্ত হলো। নির্লিপ্ত চোখে তাকালো রিদমের দিকে। সে অকারণে রিয়া করছে। রিদম সহ বাকি সবাই সব ব্যাপারে একটু বেশি সংরক্ষণশীল। হয় অনুমতি দে, নয় মেয়েটার প্রতি নিজের ফিলিংস স্বীকার করে নে। উদ্যান এবার উঠে দাঁড়ালো। আমি নিজের অবস্থান ক্লিয়ার করছি। মেয়েটার প্রতি আমার কোনো ফিলিংস নেই। রিদমের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে একটু বেশি আশা করে ফেলেছিল নিজের ভাবনার প্রতি। তবুও লাস্ট চেষ্টা করে দেখলো। তার মানে মেয়েটাকে মিস্টার চার্লসের কাটা পাঠানোর অনুমতি দিচ্ছিস? উদ্যান শান্ত করে বলে, যা ইচ্ছে কর, শুধু মেক শিওর মেয়েটার নিঃশ্বাস যেন বন্ধ না হয়ে যায়। রিদমের ঠোঁটের কোণে হাসি বিস্তৃত হওয়ার পূর্বে উদ্যান বলল, ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে ও আমার হাত থেকে বেঁচে যাবে। আমার সন্তুষ্ট হওয়ার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। আমি নিজেকে সামলাতে পারবো না। ওর চোখের পানি এর অভাবে আমি তৃষ্ণায় মারা যাব। আমার বুকের ভিতর জ্বলতে থাকা আগুন ওকে পোড়াতে না পেরে আমাকে ভিতর থেকে শেষ করে ফেলবে। উদ্যানের বিষাক্ত কথাগুলো উপস্থিতি তিনজনের মাথায় ঘুরিয়ে দিল। এতটা শত্রুতা, তাও আবার ওইটুকু মেয়ের সাথে। মেয়েটা তৎপরতা না দেখলে উদ্যান অসন্তুষ্টিতে জর্জরিত হয়ে শেষ হয়ে যাবে। তারা এতটাই ভাবনায় পড়ে গেল যে কখন উদ্যান বাংকার ত্যাগ করলো সেটা টেরই পেল না। দেখ রিদম, তুই ফেথফুলের সাথে এমন কিছু করিস না। সোহমের কথা রিদম গা ঝেড়ে উঠে দাঁড়ালো। হাতের উল্টো পাশে কপালে ঘাম মুছে ক্লান্তি মিশ্রিত কণ্ঠে বলল, তোর আবার কি হলো? সামথিং সামথিং এভরিথিং ইয়ার। গেটফুলকে আমি বিয়ে করার প্ল্যান করতে পেরেছিলাম, কিন্তু তেও রাজি হয়নি। তো বিয়ে করার কি দরকার? অনির মতো ভুল করিস না। বিয়ে করা একটা বোকামি। আমাদের মতো মানুষের বিয়ে করার প্রয়োজনীয়তা কি, যেখানে একটা ইশারাতে মেয়েদের লাইন লেগে যায়? নো ডুডু, তুই আমাকে কথার জ্বালা ফাঁসাতে পারবি না। আমি একজন শুদ্ধ পুরুষ। বউয়ের জন্য নিজেকে যত্ন করে তুলে রেখেছি। ভালো মতো চালিয়ে যা। দিন শেষে বউয়ের অভাবে ছটফট করে রাত কাটাতে হবে। বউ আর জুটবে না। অভিশাপ দিচ্ছিস? রিজম ঠোঁট কামড়ে হেসে উঠল। চিন্তা করিস না। আমার মতো অশুদ্ধ পুরুষের অভিশাপ তোর মতো শুদ্ধ পুরুষের ক্ষতি সাধন করতে পারবে না। এদিকে তারা কথার কাটাকাটি করছে, অন্যদিকে লুহাস উদার চোখে তাকিয়ে আছে অজানায়। সবাই একভাবে নিজেদের সুখ খুঁজে নিচ্ছে। শুধুমাত্র সেই অসুখে তলিয়েছে। সে কি চেষ্টা করেনি সুখেতে? যতবার সুখের দরজায় কড়া নেড়েছে ততবার হতাশ। সে বুঝতেই পারতেছে না কেন তার প্রতি সুখের এত বিমুখতা। ও কেন বুঝতেই চাইছে না? কে কি বুঝাতে চাইছে না লুহান? সোহমের প্রশ্নে লুহানের ধ্যান ভাঙল। শ্বাস ফেলে বলল, কিছু না, চল। ফুল নিজের রুমে শোয়ার প্রস্তুতি নিচ্ছে। রুমা আর নাদিয়া এখনো আসে নাই। খাটের অপর প্রান্তে গুটিসুটি মেরে শুয়ে আছে ফুল। কিছুটা শীত করছে, যদিও বাইরে হাড় কাঁপানো শীতের তুলনায় বাড়ির ভিতরে শীত প্রকোপ একদম নগণ্য। হঠাৎ করে রুমের দরজা খুলে গেল। নাদিয়া রুমা জন্য দরজা খোলা রাখছিল। দরজা খোলার খট শব্দে ফুল বিশেষ গুরুত্ব দিল না, শুধু একটু নড়েচড়ে বালিশে মুখ গুজল। ঘুমায়নি সে। আর না তো ঘুম আসছে, কেমন যেন অস্থির লাগছে। তার মধ্যে সে নিজের উপর ভারী কিছু অনুভব করলো। অপ্রত্যাশিত ঘটনায় বিমূঢ় হয়ে গেল ফুল। রুম জুড়ে ড্রিম লাইটে স্নিগ্ধ আলো। ফুল চোখ মেলে তাকাতে
নিজের উপর একজন মানুষের অবয়ব দেখতে পায়। আহ, কে আপনি? ফুল তড়িঘড়ি করে উঠে বসতে নেবে, তার আগে লোকটা ফুলকে বিছানার সাথে চেপে ধরে। ফুল এবার শরীরের সর্বশক্তি খাটিয়ে চিৎকার করে, ছাড়ুন আমাকে! কে আপনি? বাঁচাও আমাকে! আকস্মিক ধাক্কায় লোকটা কিছুটা দূরে সরে গেল। এই সুযোগে ফুল খাট থেকে নেমে গেল, কিন্তু দরজা পর্যন্ত আসতে লোকটা ফুলের চুল টেনে ধরল। ফুলের শরীরের ওড়না ছিল না, অভ্যাসবশত ওড়না খুলে রেখেছিল। লোকটা ফুলের চুল ধরে তাকে উল্টো দিক ধরে দেওয়ালের সাথে চেপে ধরল। হাতের কাছে সুইচবোর্ড পেয়ে ফুল লাইট অন করলো। মুহূর্তে ঘরময় আলোকিত হয়ে গেল। লোকটা সেদিকে খেয়াল নেই। সে তো চান্স পাওয়া মাত্র ফুলের ঘাড়ে মুখ গুজে দিছে আর বিশ্রীভাবে বাইট করছে। ফুল নিজেকে বাঁচানোর প্রয়াসে পা উঁচিয়ে সজোরে লাথি বসলো। সে জানে না লাথিটা কোথায় পড়ছে, কিন্তু লোকটা ব্যথায় আ শব্দ উচ্চারণ করে দুপা পিছিয়ে যায়। ছাড়া পেয়ে ফুল আবারও দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু লোকটা পুনরায় তাকে টেনে ধরে সজোরে তার গালে চড় বসিয়ে দেয়। চড়ের তোড়ে ফুলের রুমে অন্যদিকে ছিটকে যায়। ইউ রেকলেস গার্ল, ইউ চোজ মি, স্ট্রাইক মি! কথাটা বলে সামনে থাকা লোকটা তেড়ে যায় ফুলের দিকে। ফুল দিকবিদিক শূন্য হয়ে চারিদিকে তাকালো। তাকে সাহায্য করার মতো কেউ নেই। চিল্লিয়ে গলা ফাটিয়ে ফেললেও লাভ হবে না। ভাবনাটা মাথায় আসতে চোখ আটকে গেল টেবিলের উপর থাকা কাঁচের শোপিসটার দিকে। ফ্লাওয়ার শোপিস লবিতে রাখা ছিল। কয়েকদিন আগে শোপিসটা ফুলের দৃষ্টি আকর্ষণ করে, তাই সে শোপিসটা এখানে এনে রাখে। চার্লস নামক যুবকটি ফুলের কোমর চেপে ধরা মাত্র ফুল ডান হাতে শোপিসটা তুলে নেয়। এক মুহূর্ত না ভেবে দেওয়ালের সাথে বাড়ি মেরে শোপিসটা ভেঙে ফেলল। আচমকা শব্দে চার্লস ফুলের ঘাড় থেকে মুখ তুলে ফুলের হাতের দিকে তাকালো। ফুলের হাতে কাচের টুকরো দেখে সে কিছুটা চমকে গেল। চার্লস অন্যমস্ক হয়ে পড়ামাত্র ফুল তার হাতের নিচ দিয়ে অন্যদিকে সরে যায়। ফুল ভীষণ সন্ত্রস্ত মুখটা দেখে চার্লস নিজের জায়গাতে দাঁড়িয়ে পড়ে। ফুল ফ্লোরে বসে খাটের সাথে ছিটিয়ে যায়। কাচের টুকরোটা চার্লসের দিকে তাক করে। রক্তাক্ত হাতটি অস্বাভাবিক রকম কাঁপছে। তার অবস্থা দেখে চার্লস উচ্চস্বরে হেসে দেয়। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াই আই লাইক দেশি গার্ল, ডেয়ারিং, রেকলেস। I like that fire in you. By tell you, do you really think you can protect yourself with the tiny little weapon? Don't make me laugh. ফুল ঠোঁট চেপে ধরে কেঁদে ওঠে, চোখ বন্ধ করে একটা শ্বাস নেয়। পর মুহূর্তে তেজি কণ্ঠে বলে ওঠে, প্রোটেক্ট করার ক্ষমতা না থাকলে নিজের হাতে ডিস্ট্রয় করে দিতে পারি। আমিও সেটাই করব। এই অস্ত্র দিয়ে আমি নিজেকে প্রোটেক্ট করতে না পারলে ডিস্ট্রয় করতে পারবো তো? ফুলের মুখে নিশ্চিত কথাগুলো চার্লসের বোধগম্য হলো না। সে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো ফুলের দিকে। ফুল একবার তার দিকে তাকালো। ফুলের ঠোঁটের কোণে হাসি দেখে চার্লস কনফিউজ হয়ে গেল। মেয়েটার চোখের পানির ধারা আর ঠোঁটের কোণে হাসি। চোখ মুখ লাল বর্ণ ধারণ করত বহু আগে। কান্নার তরে ক্ষণে ক্ষণে শরীরটা কেঁপে উঠছে। চার্লস ফুলের হাতটা চেপে ধরতে যাবে, এমন সময় ফুল এক অঘটন ঘটিয়ে ফেলে। কাচের হাতের শক্তপোক্ত কাচের টুকরোটা নির্দ্বিধায় নিজের পেট বরাবর ঢুকিয়ে যায়। কয়েক সেকেন্ড ব্যবধানে ফুলের মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। সেই রক্ত গিয়ে ছিটকে পড়ে চার্লসের মুখের উপর। বিস্ময়ে চার্লস পেছন দিকে সরে গেল। অবিশ্বাস্য সুরে বলে উঠল, ইউ ফুলিশ গার্ল, হোয়াট হ্যাভ ইউ ডান ইউ ইয়োরসেলফ? ফুলে রক্তমাখা ঠোঁটের কোণে হাসি লেপ্টে আছে, তবে নিস্তেজ চোখ জোড়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। চার্লস বসা থেকে উঠে দাঁড়ালো। কোনো দিকে না থেকে এক ছুটে রুম থেকে বেরিয়ে গেল। টেরেন্স বসেছিল, সোহান, লুহান আর রিদম। সো মুখ ভার করে বলল, নিজের ভালোর জন্যই তোকে বাধা দেয়নি। মনফুল ইউজড হয়ে গেল। আমি আর আকৃষ্ট হব না, সেটাই আমার জন্য ভালো হবে। এমনিতে দেহ বলছে মেয়েটা ক্যারেক্টারলেস। সৌম্যের কথায় রিদম নিশ্চুপ হয়ে গ্লাসে চুমুক দিল। গেস্টের কেউ কেউ চলে গেল, বাকিরা নিজেদের মতো এনজয় করছে। উদ্যান কোথায় আছে সেই সম্পর্কে ধারণা নেই কারো। সে অবশ্য ডিল সাইন করা পর্যন্ত উপস্থিত থাকে, হয়তো নিজের রাজত্বে টাইম স্পেন্ড করছে। নিজের রাজত্ব বলতে তার রুমকেও বোঝানো হয়েছে, যেটায় রয়েছে সকল সুবিধা। ভোর 4টে, উদ্যান শোয়ার প্রস্তুতি নিচ্ছিল। স্বভাবত ভোরের দিকে ঘুমাতে যায় সে। আজও তার ব্যতিক্রম নাই। তবে ঘুমানো যাওয়ার আগে চা প্রয়োজন, নইলে মাইন্ড ফ্রেশ হবে না। আর মাইন্ড ফ্রেশ না হলে ঘুম আসবে না। উদ্যান উঠে গিয়ে টেবিলের উপর থেকে কিপ্যাড হাতে নিল, তারপর পুনরায় বিছানার উপর বসে তানের গায়ে হাত বুলোতে লাগলো। তৎক্ষণাৎ মনে পড়ে গেল আজকের পার্টি, আর পার্টির রাতে
সব মেয়েদের ছুটি থাকে। কি প্যাডে আলো জ্বলছে না, তবে একটা নির্দিষ্ট বাটন জ্বলজ্বল করছে। উদ্যান কিছুক্ষণ বাটনটার দিকে তাকিয়ে রইল। বাটন নাম্বার 1। হ্যাঁ, এটা ফুলের পেজার নাম্বার। উদ্যান চোয়াল শক্ত হয়ে গেল। বিনা দ্বিধায় সে বাটন চেপে ধরল। একবার, দুবার নয়, বারবার, অকারণ ছাড়াই। কয়েক মিনিট পেরিয়ে যাওয়ার পরেও অপর পাশ থেকে কোনো রেসপন্স এলো না। আর না তো উদ্যান। ফুল উদ্যানের সামনে হাজির হলো। ব্লাডি মিস্টেক, তাকে নিয়ে হ্যাভেনে ঘুরতে গেছে। স্যাটিসফাই হচ্ছিস না খুব? বিড়বিড় করে উদ্যান উঠে দাঁড়ালো। আবেশের পরিবর্তে তোকে জাহান্নাম থেকে রেস্কিউ করবে আর বানাবে এই জাহান্নামে বসে তুই স্বর্গ থেকে ঘুরে আসবি? নো ওয়ে। গায়ে শার্ট জড়িয়ে উদ্যান নিজের রুম থেকে বেরিয়ে যায়। সিঁড়ি বেয়ে ধূপধাপ পা ফেলে সোজা এসে দাঁড়ালো সার্ভেন্ট রুমের দরজায়। দরজা হালকা ভিড়ানো, প্রচণ্ড তৃষ্ণায় পা দিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলো উদ্যান। ভেতরে ঢুকতেই সর্বপ্রথম চোখ পড়ল ফ্লোরের থাকা রক্তের ধারার উপর। সেই ধারা অনুসরণ করে উদ্যান সরাসরি তাকালো ফুলের দিকে। মেয়েটা নিস্তেজ, শরীরটা খাটে বাঁ দিকে হেলে আসে। এহেন দৃশ্য দেখে উদ্যান বড়সড় ধাক্কা খেল। পরপর দুবার পলক ফেলে বিষয়টি বোঝার চেষ্টা করলো। ব্যাপারটা বুঝতে পারার মতো উদ্যান এক প্রকার ছুটে গেল। ফুলের পরনে গোলাপি রাঙা কামিজটা রক্তে লাল হয়ে গেছে। উদ্যান বেখেয়ালি হাতে ফুলের গায়ে মৃদু চাপড়ালো। অবচেতন মনে তার ঠোঁটের ফাঁক দিয়ে গলে বেরিয়ে এলো, প্রিমরোজ, এই প্রিমরোজ। ফুলের থেকে সাড়া না পেয়ে উদ্যান চিল্লিয়ে উঠল, কে করছে? কার এত বড় সাহস? লেবো! উদ্যানের চিৎকারে পুরো সোলার অ্যাসেট কেঁপে উঠল। লুহান তখন বাকিদের সাথে বসে ড্রিঙ্কস করছিল। উদ্যানের ডাকে মুখে থাকা পানীয়টুকু উপড়ে দিল লুহান। কোনো দিকে না তাকিয়ে ছুট লাগালো। শুধু সে নয়, বাকিরাও যান হাতে নিয়ে দৌড় দিল। অবাধ্য হৃস্পন্দন পর্ব 5 পুরো গল্প প্লেলিস্টে।